হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ডাইনামিক হেলথ। আমি ডক্টর আব্দুল ওয়াহাব সরকার, BHMS ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা খুবই একটা কমন টপিক, সেটা হচ্ছে মেল ইনফার্টিলিটি। বেসিক্যালি ইনফার্টিলিটি, তার মধ্যে মেল ইনফার্টিলিটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। কখন আমরা একটা কাপল বা কোনো একটা কাপলকে কখন ইনফার্টাইল বলবো বা বন্ধ্যাত্ব বলবো? আফটার হ্যাভিং রেগুলার সেক্সুয়াল ইন্টারকোর্স অফ 12 মান্থ বা 1 বছর ধরে রেগুলার উইদাউট প্রোটেকশন আনপ্রোটেক্টেড সেক্সুয়াল ইন্টারকোর্স করার পরেও যদি কোনো কাপেলের মধ্যে কনসেপশন বা প্রেগনেন্সি না আসে, আফটার হ্যাভিং রেগুলার সেক্সুয়াল ইন্টারকোর্স অফ 12 মান্থ বা 1 বছর ধরে রেগুলার উইদাউট প্রোটেকশন আনপ্রোটেক্টেড সেক্সুয়াল ইন্টারকোর্স করার পরেও যদি কোনো কাপেলের মধ্যে কনসেপশন বা প্রেগনেন্সি না আসে, তখন সেই কাপেলটাকে আমরা ইনফার্টাইল কাপেল বলতে পারি। স্ট্যাটিক্স, WHO এর স্ট্যাটিক্স কী বলছে, এখন অল ওভার ওয়ার্ল্ডের মধ্যে আমাদের নিয়ার অ্যাবাউট 50 মিলিয়ন কাপলস আর সাফারিং ফ্রম ইনফার্টিলিটি। 50 মিলিয়ন কাপল এখন WHO রেকর্ড অনুযায়ী গ্লোবালি ইনফার্টিলিটিতে ভুগছে। তো ইনফার্টিলিটির কজ বা কারণ সম্পর্কে যে স্ট্যাটিস্টিক্স আমরা দেখছি, যে কে কতটা রেসপন্সিবল, তার মধ্যে দেখছি আমরা 30% হচ্ছে মেল রেসপন্সিবল অ্যান্ড 30% হচ্ছে ফিমেল রেসপন্সিবল, 20% হচ্ছে বোথ মেল অ্যান্ড ফিমেল বোথ রেসপন্সিবলস, অ্যান্ড বাকি 20% কজ হচ্ছে আননোন। তার মানে ইনফার্টিলিটির ক্ষেত্রে আমরা শুধুমাত্র কোনো একজন পার্টনারকে কমপ্লিটলি দায়ী করতে পারি না। বোথ দ্য মেল অ্যান্ড ফিমেল আর ইকুয়ালি রেসপন্সিবলস ফর ইনফার্টিলিটি অর বন্ধ্যাত্ব। এবার আমরা মেল ইনফার্টিলিটি বা পুরুষের বন্ধ্যাত্ব সম্পর্কে জানার আগে যে বিষয়গুলো একটু বেসিক্যালি আমাদের ধারণা থাকা উচিত, সেটা হচ্ছে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম বা মেল সেক্সুয়াল অর্গান সম্পর্কে। মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে প্রধান যে অংশগুলো, আমরা যে জিনিসগুলো সম্পর্কে প্রথমে জানব, সেটা হচ্ছে বাইরে থেকে যে স্ট্রাকচারটা আমরা দেখি সেটা হচ্ছে পেনিস বা লিঙ্গ, তার গোড়ার দিকে যে স্যাক বা থলির আকারে যে জিনিসটা থাকে তাকে আমরা বলছি স্ক্রোটাম। এই স্ক্রোটামের মধ্যে দুই দিক থেকে দুটো কী থাকছে, টেস্টিস থাকে, যেখানেই আমাদের মেইন যে প্রোডাক্ট স্পার্ম, সেটা কোথায়, এই টেস্টিসের মধ্যে তৈরি হয়। এবং সেই টেস্টিস থেকে নিয়ে সে আমাদের ভাঁজ ডিফারেন্স নালীর মাধ্যমে এসে পেনিসের গোড়ার একটা অংশ থাকে যেটাকে আমরা বলছি প্রোস্টেট গ্ল্যান্ড। সেই প্রোস্টেট গ্ল্যান্ডের মধ্যে মিট করছে, প্রোস্টেট গ্ল্যান্ডের মধ্যে কী করছে, এই নালীটা এসে মিশছে। অপর দিক দিয়ে যে ইউরিনারি ট্র্যাক্ট, মানে আমাদের যে মূত্রথলির যে নালী, সেখানে এসে মিলছে আর একটা গ্ল্যান্ড যাকে আমরা বলছি কাউপার গ্ল্যান্ড। এই গ্ল্যান্ডের মিশ্রণ তিনটে এসে এক জায়গাতে মিশছে এবং এগুলোর সমষ্টিকরণ হচ্ছে যে জিনিসটা ইজাকুলেশন বা প্রত্যেক ইজাকুলেশন পয়সানের সময় যেটা বেরিয়ে আসে, যাকে আমরা বলছি ইজাকুলেটরি প্রোডাক্ট। তাতে কি করব, এই সমস্ত গ্ল্যান্ডের সেক্রেশনগুলো থাকবে, তার মানে প্রোস্টেট গ্ল্যান্ডের সেক্রেশন অ্যান্ড সেমিনাল ভেসিকেলের সেক্রেশন প্লাস আমাদের টেস্টিস থেকে যে স্পার্ম আসছে, এই সবগুলোই যেটা বেরিয়ে আসছে তাকে আমরা বলছি সিমেন। এই সিমেনের মধ্যে কি করছে, আমরা বললাম যে মেইন আমাদের যে প্রোডাক্টটা সেটা হচ্ছে স্পার্ম। সেটা কোথা থেকে তৈরি হচ্ছে, যে না টেস্টিস থেকে তৈরি হচ্ছে, ওকে। এবং সেটা এই স্পার্ম হচ্ছে আমাদের ইনফার্টিলিটির জন্য, ফার্টিলিটির জন্য মেইন রেসপন্সিবলস। সেটা কি করব, যখন আমরা সেক্সুয়াল ইন্টারকোর্স করছি ফিমেল পার্টনারের সাথে, তখন ইজাকুলেশনের সময় সেই সিমেনের মাধ্যমে স্পার্ম যাচ্ছে এবং সেই স্পার্ম ভ্যাজাইনা থেকে ইউটেরাসের মধ্য দিয়ে দুদিক থেকে দুটো ফিমেল যে রিপ্রোডাক্টিভ সিস্টেম আছে সেখানে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে গিয়ে ওভাম অ্যান্ড স্পার্মের মিলিত হচ্ছে, যেটাকে আমরা বলছি নিষেক। এবার এই নিষেক হওয়াতে কোনো জায়গায় যদি বাধাপ্রাপ্ত হয়, তো সেখানে বন্ধ্যাত্ব আসতে পারে বা ইনফার্টিলিটি আসতে পারে। তো কি কারণে আমরা একটা পুরুষকে বা পুরুষের কি রিস্ক ফ্যাক্টর থাকলে আমরা সেই পুরুষটাকে ইনফার্টাইল বা বন্ধ্যা বলে চিহ্নিত করতে পারি। তো সেই ক্ষেত্রে প্রথম যে আমাদের ফ্যাক্টরটা, সেটা হচ্ছে এজ ফ্যাক্টর। তো নিয়ারলি অ্যাবাউট 30 ইয়ার্সের কাছাকাছি এসে আমরা দেখছি যে পুরুষদের মধ্যে ফার্টিলিটি রেট কমে যাচ্ছে। সো বেটার টু হ্যাভ দ্য প্ল্যানিং অফ দ্য বেবি বিফোর 35 ইয়ার্স। তার মানে 35 ইয়ার্সের আগে আপনাদেরকে বেবির জন্য প্ল্যানিং করতে হবে, তা না হলে তার পরবর্তীকালে দেখা যাচ্ছে যে ফার্টিলিটি রেটটা অনেকটাই কমে যাচ্ছে।
তারপরে নাম্বার 2 যে ফ্যাক্টরটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইজাকুলেটরি ফ্যাক্টর, যেটা আমি প্রথমেই বললাম যে ইজাকুলেশন মানে বীর্যপাত আমরা যেটাকে বলছি, সেইখানে যদি কোনো রকম কোনো প্রবলেম থাকে সেখান থেকেও একটা পার্টনারের মানে মেল পার্টনারের ইনফার্টিলিটি আসতে পারে। সেগুলো অনেক রকম প্রবলেম আসতে পারে, যেমন কোনো রিপিটেড হিস্ট্রি অফ ইনফেকশান হচ্ছে, সেখান থেকে যে নালীটা আছে ইজাকুলেটরি ড্রাগ, সেই ডাক্টের মধ্যে যদি কোনো প্রবলেম হয় তাহলে সেখান থেকে ইউরেথ্রাল স্ট্রিকচার বা এই জাতীয় কোনো জিনিস যেখানে কি হচ্ছে যে না সিমেন্টটা আসতে বাধাপ্রাপ্ত হচ্ছে, তখন আমরা দেখব যে সিমেন্ট আসছে না, যেটাকে আমরা বলছি ইজাকুলেটরি প্রবলেম। তাছাড়া দেখা যায় যে কোনো ক্ষেত্রে কোনো পেশেন্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা কি যে না প্রোস্টেট গ্ল্যান্ডের সিক্রেশন বা কাউপার গ্ল্যান্ডের সিক্রেশনটা অনেকটা কমে যাচ্ছে, তার ফলে সিমেনের কন্টেইন কমে যাচ্ছে বা অ্যামাউন্ট অফ সিমেন্ট কমে যাচ্ছে। ওকে, নেক্সট হচ্ছে কি নাম্বার 3 আমরা যেটা বলছি যে কোয়ালিটি অফ স্পার্ম ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট ফর দ্য ফার্টিলাইজেশন অথবা নিষেক। এই স্পার্মের যদি কোনো রকম প্রবলেম থাকে, কীরকম প্রবলেম হতে পারে? ফার্স্ট যেটা কি হচ্ছে যে ইজাকুলেশনে বা বীর্যপাতের মধ্যে আমরা দেখছি যে স্পার্মের সংখ্যা বা স্পার্ম কাউন্ট কমে যাচ্ছে, অথবা কারো ক্ষেত্রে দেখছি যে স্পার্ম কাউন্ট ঠিক আছে বাট সে স্পার্মের যে হেলথ নর্মাল যে স্ট্রাকচার বা মর্টিলিটি মানে স্পার্মটা যে সাঁতার কেটে জরায়ুর মাধ্যমে ফ্যালোপিয়ান টিউব পর্যন্ত পৌঁছাবে সেটাতে কোনো জায়গায় কোনো ব্যাঘাত ঘটছে, তখন সেখান থেকেও ফার্টিলাইজেশন হবে না বা সেখান থেকেও একটা কাপেলের মধ্যে ইনফার্টিলিটি আসতে পারে। ওকে, নেক্সট যেটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর সেটাকে আমরা কি বলছি যে হরমোনাল ইমব্যালেন্স। হরমোনাল ইমব্যালেন্সের মধ্যে মেইন যেটা ইমব্যালেন্স সেটা কি যে দেখা যাচ্ছে যে সেই মেল পার্টনারের মধ্যে কি টেস্টোস্টেরন হরমোনের লেভেলটা কমে যাচ্ছে, টেস্টোস্টেরন হরমোনের লেভেল কমে যাচ্ছে, সেই ক্ষেত্রেও একটা কাপেল ইনফার্টাইল হতে পারে। অথবা কি দেখছি যে আমরা থাইরয়েড যে হরমোন আছে আমাদের, থাইরয়েড হরমোনের মধ্যে মেনলি T3, T4 অ্যান্ড TSH এদের মধ্যে একটা ইমব্যালেন্সিটি তৈরি হয়ে যাচ্ছে। নেক্সট ইম্পর্টেন্ট কজ কি বলছি আমরা টেস্টিকুলার অ্যাবনর্মালিটি বা আমরা যেটা বললাম টেস্টিস, দুই দিকে দুটো টেস্টিস থাকে যেটাকে আমরা বাংলায় অন্ডকোষ হিসাবে চিনি, সেই টেস্টিসের অ্যাবনর্মালিটিস থাকতে পারে, সেখান থেকে আসতে পারে। কীরকম অ্যাবনর্মালিটিস থাকতে পারে টেস্টিসের ক্ষেত্রে? যে না টেস্টিসগুলো ঠিকঠাকভাবে স্ক্রোটামের মধ্যে আসছে না, যেটাকে আমরা বলি আনডিসেন্ডেন্ট টেস্টিস, ঠিকঠাকভাবে টেস্টিস আসছে না, সেটা আমরা এক্সামিনেশনেও বুঝতে পারি বা তার জন্য অনেক পরীক্ষা আছে সেগুলো থেকেও আমরা জানতে পারি, বা নর্মাল টেস্টিসের যে স্ট্রাকচার সেখানে একটা ব্যাঘাত ঘটছে সেটা হতে পারে। অথবা দেখা যায় যে কারো ক্ষেত্রে যদি রিপিটেড হিস্ট্রি অফ মামস থাকে বা এলিফেন্টিয়াসিস থাকে সেখান থেকে আমরা দেখতে পারি যে টেস্টিসের মধ্যে প্রবলেম হচ্ছে অ্যান্ড সেখান থেকে সেই পার্টনার কি হতে পারে ইনফার্টাইল বা বন্ধা হতে পারে। অথবা কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের যেটা লাইফ হ্যাবিট বা অকুপেশন সেটাও কিন্তু ভীষণ রকমের রেসপন্সিবল হয়ে দাঁড়াচ্ছে আমাদের টেস্টিকুলার অ্যাবনর্মালিটিসের মধ্যে। কীরকম? যে দেখা যাচ্ছে যে একটা মানুষ বা কী করছে তার দৈনন্দিন জীবিকা যেটা নির্বাহ করছে সেখানে আমরা দেখছি যে সে কোনো একটা হট এরিয়া বা এমন কোনো একটা এরিয়ার মধ্যে কাজ করছে যার টেম্পারেচারটা প্রচণ্ড পরিমাণে বেশি। হ্যাঁ, সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের স্পার্মাটোজেনেসিস বা স্পার্ম তৈরি হতে ব্যাঘাত ঘটছে, তো সেখান থেকে ইনফার্টিলিটি হতে পারে। অনেকের ক্ষেত্রে আমরা দেখছি আজকাল যে লাইফ হ্যাবিটে একটা ছেলে তার যে রকমের পোশাক পরছে দেখা যাচ্ছে যে সে কনস্ট্যান্টলি কী করছে খুব টাইট ক্লোথস ইউজ করছে, খুব টাইট জামা কাপড় বিশেষ করে প্যান্ট পরছে, সেই ক্ষেত্রেও টেস্টিকুলার টেম্পারেচার বেড়ে যেতে পারে এবং সেখান থেকে তার স্পার্ম তৈরি বা স্পার্মের অ্যাবনর্মালিটিস আসতে পারে, সেখান থেকেও একটা কাপলস কি হতে পারে যে না ইনফার্টাইল বা ইনফার্টিলিটি হতে পারে। সো দিস অল ফ্যাক্টর ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট, যদিও সেই জিনিসগুলো খুবই লাইট কিন্তু সেটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের ক্ষেত্রে। আর কি হতে পারে আমাদের যেটা লাইফ হ্যাবিটস, ইররেগুলার লাইফ হ্যাবিটস আমরা লিড করছি আজকাল খুবই, তার মধ্যে কীরকম যে না হিস্ট্রি অফ স্মোকিং অর অ্যাডিকশান, অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কী করছে সে এক্সেস পরিমাণে অ্যাডিকশান থাকছে বা স্মোকিং নিচ্ছে, অথবা অ্যালকোহলিজম, অ্যাডিক্টেড টু অ্যালকোহলিজম। অনেকের ক্ষেত্রে দেখে যাচ্ছে যে সে ওয়েট মেনটেন করছে না, টেন্ডেন্সি টু বি ওবেসিটি, দিস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট ফ্যাক্টর। অ্যান্ড কী হচ্ছে এগুলো সব কিছু মেনটেন করার পরেও দেখা যাচ্ছে যে আমাদের এনভায়রনমেন্টাল পলিউটেন্টস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মেল ইনফার্টিলিটি অলসো। অ্যান্ড দ্য অ্যানাদার ফ্যাক্টর ইজ টেকিং, আজকাল একটা নর্মাল হ্যাবিটস হয়ে গেছে টেকিং অফ স্টেরয়েডাল পিলস, অ্যান্ড দ্যাট ইজ ভেরি 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 ডেঞ্জারাস ফর আওয়ার ইনফার্টিলিটি অর মেল বন্ধাত্ব। আচ্ছা, আর কি ফ্যাক্টর আমরা দেখতে পারি যে না ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিস, কোনো পুরুষের ক্ষেত্রে যদি ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিস থাকে সেখান থেকেও তার মধ্যে বন্ধাত্ব বা ইনফার্টিলিটি আসতে পারে।
এগুলোর থেকেও সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা ফ্যাক্টর আমরা বলবো সেটা হচ্ছে সাইকিক্যাল ফ্যাক্টর বা মানসিক কারণ। কীরকম? যে তার সেই পেশেন্টটা যদি সেক্সুয়াল ইন্টারকোর্স করার পর একটা কাপল তার বিয়ে হওয়ার পর দেখা গেল তাদের বাচ্চা আসছে না, অনেকগুলো কারণেই না আসতে পারে, কিন্তু দেখা যাচ্ছে যে অনেক কাপল এই সামান্য কয়েকদিন মানে কিছু মাস সেক্সুয়াল ইন্টারকোর্স করার পরে আফটার ম্যারেডের পরে সে কী করছে, সে অ্যাংসিয়াস হয়ে যাচ্ছে এবং ভয় পেয়ে যাচ্ছে যে আমরা আদৌ বাচ্চার বাবা মা বা হতে পারবো কি না। সো অ্যাংজাইটি ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর আওয়ার মেল ইনফার্টিলিটি। অ্যান্ড ডিপ্রেশন, অনেকের মধ্যে কী দেখছে নানান ব্যাপারে প্রচুর ডিপ্রেশনে চলে যাচ্ছে, দ্যাটস অলসো ভেরি 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 ইম্পর্টেন্ট। অ্যান্ড স্ট্রেস ফ্যাক্টর, ডিসস্যাটিসফ্যাকশন অফ সেক্সুয়াল ইন্টারকোর্স, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট অলসো। সেক্সুয়াল ইন্টারকোর্স করছে বাট কোনো রকম কোনো স্যাটিসফ্যাকশন থাকছে না। সো দোজ অল ফ্যাক্টর আর ভেরি 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 ইম্পর্টেন্ট ফর আওয়ার মেল ইনফার্টিলিটি। এবার আমরা মেল ইনফার্টিলিটিকে কীভাবে ডায়াগনোসিস করব? খুব ইজিলি আমরা ডায়াগনোসিস করতে পারি। তো প্রথম কি করব, যে না আমরা মেডিকেল হিস্ট্রি টেকিং অফ দ্যাট পেশেন্ট বা অফ দ্যাট পার্সনস, সেই পার্সনসের ক্ষেত্রে আমরা হিস্ট্রি টেকিং প্রথমে সমস্ত রকমের হিস্ট্রি নেব। অ্যান্ড সেক্সুয়াল হ্যাবিটস, সে কীরকমভাবে সেক্সুয়াল ইন্টারকোর্স করছে, সেক্সুয়াল ইন্টারকোর্সের তার ডিউরেশন বা কখন করছে, ফার্টাইল পিরিয়ডে করছে কি না, এই সমস্ত বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট ফর কনসেপশন অফ আ বেবি। অ্যান্ড দ্য নর্মাল স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ দ্য গোনাডস, সেইগুলো আমাদের ঠিকঠাক আছে কি না সেগুলো খুব খেয়াল রাখবো। আর কি করবো? অ্যান্ড সেকেন্ড ফ্যাক্টর ইজ সিমেন অ্যানালাইসিস, এক্সামিনেশন অফ সিমেন ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেখান থেকে আমরা সিমেন্টের কাউন্ট, সিমেন্টের কতগুলো পরিমাণ কতটা আছে, সিমেন্ট মর্টাইল কি নন মর্টাইল, সেগুলো আমরা জানবো। অ্যান্ড কী করবো? আমাদের হরমোনাল অ্যানালাইসিস, ব্লাড ফর টেস্টোস্টেরন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এই সমস্তগুলো আমরা জানবো। সেখান থেকেও আমরা খুব ইজিলি ফাইন্ড আউট করতে পারি যে তার কী কারণে ফার্টিলিটি ঠিকঠাক থাকছে না বা ইনফার্টাইল হচ্ছে। অ্যান্ড ভেরি স্পেসিফিক টেস্ট ইউএসজি ফর আওয়ার লোয়ার অ্যাবডোমেন, সেখান থেকে আমরা জানতে পারি তার মধ্যে কোনো রকম স্ট্রাকচারাল প্রবলেম আছে কি না। এই সমস্ত বিষয়গুলোকে যদি আমরা গ্রোসভাবে দেখি তাহলে কি দেখছি যে কী কী কারণে বা কী জন্য একটা মেল পার্টনার ইনফার্টাইল হচ্ছে বা বন্ধ্যাত্বর দিকে এগিয়ে যাচ্ছে, সেগুলোকে আমরা একটা সামারি করলে যেভাবে দেখব যে কি প্রথম কথা হচ্ছে যে তার লাইফ হ্যাবিট ইরেগুলার হয়ে যাচ্ছে, ফার্স্ট নাম্বার ওয়ান। তো ল্যাক অফ ফিজিক্যাল এক্সারসাইজ or life habit irregularities or taking of extra spicy and fatty foods, very very important. And the mental factor, stress factor, hormonal disorders and occupational hazards or occupations in a high temperature zone, এই সমস্তগুলো কি করছে আলটিমেট আমাদের একটা ফ্যাক্টর তৈরি করছে। সেটাই কি করছে? আমাদের স্পার্মের কাউন্ট কমাচ্ছে অথবা স্পার্মের মোটিলিটি কমাচ্ছে, যেটা কি করছে যে স্পার্মটাকে ফার্টিলাইজেশন হতে বাধা দিচ্ছে। সেখান থেকে একটা পার্টনার, বেসিক্যালি দ্য মেল পার্টনার ইজ গোয়িং টু বি ইনফার্টাইল অর বন্ধা, এদিকে যাচ্ছে। ওকে, এবার ইনফার্টিলিটির বা বন্ধাত্ব ডায়াগনোসিস বা লক্ষণগুলো সেগুলো তো আমরা জানলাম। এবার আমরা সেগুলোকে কিভাবে ম্যানেজ করতে পারি। ইনফার্টিলিটি ইজ ভেরি 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 ইজি টু ম্যানেজ, বাট উই হ্যাভ টু বি ভেরি কশাস অ্যাবাউট দ্যাট। আমাদেরকে খুব সহজে বিষয়গুলোকে জানতে হবে এবং খুব সহজভাবে জিনিসগুলোকে দেখতে হবে, তাহলেই সেটাকে কমপ্লিট করে ফেলবো। প্রথম যে জিনিসটা, এক নম্বর, আমি প্রথমেই বলেছি এজ ফ্যাক্টর ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো কী করতে হবে? আমাদের বেবি নেওয়ার যে প্ল্যানিংটা সেটা করতে হবে কখন? উইদিন 35 ইয়ার্স অফ এজ, 35 বছরের মধ্যে বেবি নেওয়ার প্ল্যানিং করুন। অ্যান্ড দ্যাট মে বি দ্য বেস্ট টাইমিং ফর টেকিং আ বেবি। চেঞ্জেস দ্য লাইফস্টাইল, যাদের ক্ষেত্রে এক্সারসাইজ ঠিকঠাক হচ্ছে না তারা রেগুলার এক্সারসাইজ করুন। ফুড হ্যাবিট চেঞ্জ করুন। নিউট্রিশিয়াস ফুড ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট ফর আওয়ার হেলদি সিমেন্স অলসো। ফিজিক্যাল এক্সারসাইজ at least 30 minutes per day. Avoid addiction, alcoholism and smoking, and maintain your obesity or body weight, very very important. And most important factor is sex education. আমরা এই জিনিসটা সম্পর্কে আজকাল খুবই আনঅ্যাওয়ার হয়ে যাচ্ছি যে সেক্স এডুকেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার টেকিং আ বেবি অর হেলদি লাইফ লিডিং অলসো। ইন্টারকোর্সের জন্য খুব ইম্পর্টেন্ট হতে হবে যে ইন্টারকোর্স আমরা কীভাবে করব, কখন করব, কোন সময়টা ইন্টারকোর্স করলে, তার মানে ফার্টাইল পিরিয়ড একটা মেয়ের ক্ষেত্রে কোন সময় ইন্টারকোর্স করলে বাচ্চা হওয়ার চান্স সব থেকে বেশি, সেই জিনিসগুলো আমাদেরকে জেনে নিতে হবে। এবং তার সাথে সাথে জানতে হবে কি যে স্পার্ম তার লাইফ টাইম নিয়ারলি আমরা যেটা ধরে থাকি
যে নিয়ারলি 72 আওয়ার্স একটা স্পার্ম বেঁচে থাকতে পারে, একটা শুক্রাণু কী করে যে জরায়ুর মধ্যে বেঁচে থাকতে পারে। তাহলে এমন সময় আমাদেরকে ইন্টারকোর্স করতে হবে যে এই 72 আওয়ার্সের মধ্যে যেন ওই মেল যে ফিমেল যে পার্টনার আছে তার যেন ওভ্যুলেশন হয়, তাহলে সেই ক্ষেত্রে খুব ইজিলি ফার্টিলাইজেশন হবে অ্যান্ড দ্যাট উইল টেক ইউ আ বেবি অ্যান্ড ইউর হেলদি লাইফস্টাইল অলসো। সো এই জিনিসগুলোকে খুবই আমরা ভালোভাবে খেয়াল রাখবো। তার সাথে সাথে আর কি ম্যানেজমেন্টের ক্ষেত্রে কী দেখবো যে অ্যাভয়েড টক্সিক ফুডস, যে সমস্ত টক্সিক খাবার বা স্টেরয়েডাল ফুডস আমরা নিচ্ছি সেইগুলোকে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে, সেগুলো যেন না নিই। অ্যান্ড ভেরি 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 কশাস অ্যাবাউটস ইউর ফিমেল পার্টনার অ্যান্ড মেনস্ট্রুয়েশন অলসো, এই জিনিসগুলো খুব ভালোভাবে জানতে হবে। চলুন তাহলে আমরা জানলাম কী কী রিস্ক ফ্যাক্টরের জন্য একটা মেল ইনফার্টিলিটির দিকে এগিয়ে যাচ্ছে, সেগুলোকে আমরা কীভাবে ম্যানেজ করব, তার ডায়াগনোসিস কী। এবার আমরা আসবো ট্রিটমেন্ট। বেসিক্যালি আমরা এখানে হোমিওপ্যাথিক ম্যানেজমেন্ট বা হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের কথা বলছি। সো মোস্ট ইম্পর্টেন্ট বা মোস্ট ইউজড যে হোমিওপ্যাথিক মেডিসিনসগুলোর আমরা কথা বলছি তার মধ্যে সর্বপ্রথম নাম্বার 1 ইজ ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন আওয়ার অ্যাসিড ফস অর ফসফরিকাম অ্যাসিডাম। কোন ক্ষেত্রে আমরা ফসফরিক অ্যাসিড ব্যবহার করব? যাদের ক্ষেত্রে দেখছি যে কিনা প্রোস্ট্যাটোরিয়া মানে ইজিলি সেমিনাল ফ্লুইড ডিসচার্জ হচ্ছে, প্রোস্টেটিক ফ্লুইড ডিসচার্জ হচ্ছে ইজিলি, দেখা যাচ্ছে মাঝে মাঝেই সেই মেল পার্টনারের ক্ষেত্রে কী হচ্ছে যে না নাইট ফলস হয়ে যাচ্ছে, নাইটলি এমিশন হচ্ছে, আর কী হচ্ছে যে ইভেন আফটার এমব্রেন্স যখন কি আমরা মানে এক্সাইটমেন্ট হওয়ার চেষ্টা করছি, মানে সেক্সুয়াল ইন্টারকোর্সের জন্য রেডি প্রিপেয়ার হওয়ার চেষ্টা করছি, তারপরেও দেখছি যে কি যে আমাদের সেক্স অর্গান যেটা পেনিস সেটা রিল্যাক্সড অবস্থায় থাকছে। এইগুলোর পাশাপাশি যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মেন্টাল ফ্যাক্টর, দ্যাট ইজ অ্যাপ্যাথেটিক। সো ফসফরিক অ্যাসিড ইজ ভেরি গুড মেডিসিনস for our male infertility for that type of conditions. And second one medicine is very good medicines for that, our phosphorus. You know phosphorus কীরকম? phosphorus একটা পেশেন্টের ক্ষেত্রে সর্বপ্রথম আমরা যে জিনিসটা জানবো, টল স্লেন্ডার আর গুড লুকিং পেশেন্ট, খুবই সুন্দর দেখতে, চকচকে ফর্সা লম্বা, খুব কমিউনিকেটিভ, ভেরি সোশ্যাল, খুবই সুন্দরভাবে কথা বলে, সব কিছু গুছিয়ে বলছে, রিদমিক পারসনস, এত সুন্দর একটা মানুষ, তার ক্ষেত্রেও কি হচ্ছে যে না দেখছি যে তারপরেও তার ইনফার্টিলিটি ডেভেলপ করে গেছে। কি কারণ? যে না এদের ক্ষেত্রে জেনারেলি আমরা যে জিনিসগুলো দেখি যে এরা খুব সোশ্যাল হয়, ভীষণ কমিউনিকেটিভ হয়, হ্যাঁ, সবার সাথে ভীষণ ভালোভাবে এরা মিশতে পছন্দ করে। অ্যান্ড সেক্স লাইফের ক্ষেত্রে যদি দেখি এদের ক্ষেত্রে কি এক্সেসিভ সেক্সুয়াল ডিজায়ার থাকছে এদের ক্ষেত্রে, হ্যাঁ, সেক্স ডিজায়ারটা প্রচণ্ড পরিমাণে থাকছে। তার সাথে সাথে কি দেখছি যে আমরা ইনভলেন্টারি ইমিশনস, খুব অল্পতেই ইমিশন হয়ে যাচ্ছে। And very important point for that phosphorus patients is lasciviousness and lascivious dream also. ঘুমের মধ্যে এরা কী করছে যে না খুব ল্যাসিভিয়াস স্বপ্ন দেখছে, হ্যাঁ, এগুলো থাকা সত্ত্বেও তার ক্ষেত্রে কি হচ্ছে যে না সেক্সুয়াল পাওয়ারটা অনেকটা লো হয়ে যাচ্ছে। সো দ্যাট ইজ আওয়ার ফসফরাস পেশেন্টস। অ্যান্ড দ্য নেক্সট মেডিসিনস অফ ভেরি গুড মেডিসিনস অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট মেডিসিনস অফ আওয়ার সেলেনিয়াম মেড। সেলেনিয়াম মেটের ক্ষেত্রে আমরা যে জিনিসগুলো খুব ইম্পর্টেন্টলি খেয়াল রাখবো যে ড্রিবলিং অফ প্রোস্টেটিক ফ্লুইড, কী করছে প্রোস্টেটিক ফ্লুইড ইভেন আফটার সেক্সুয়াল ইন্টারকোর্স আমরা দেখছি যে না তার ক্ষেত্রে কি হচ্ছে যে ড্রিবলিং অফ প্রোস্টেটিক ফ্লুইড মানে সাদা 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 খুব হালকা একটা তরল জাতীয় পদার্থ কী করছে সেটা থেকে বেরিয়ে আসছে সেক্সুয়াল ইন্টারকোর্সের পরেও। সেটা কীরকম? অনেকেই এসে বলছে যে আমাদের ক্ষেত্রে যে আমাদের ধাতু খুব পাতলা হয়ে যাচ্ছে, থিন হয়ে যাচ্ছে, ওয়াটারি হয়ে যাচ্ছে, কিন্তু তাদের ক্ষেত্রে কি হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, মেন্টাল ফ্যাক্টর, যে কিনা সেক্সুয়াল ইন্টারকোর্সের পরে পেশেন্ট কী করছে প্রচণ্ড ইরিটেবল হয়ে পড়ছে। সো ইরিটেবিলিটি আফটার সেক্সুয়াল ইন্টারকোর্স উইথ লস অফ সেক্সুয়াল পাওয়ার্স অ্যান্ড lasciviousness is very very important medicines. Selenium med is specific for that. Okay, our next medicines is very important, our Agnus castus. সো সেক্সুয়াল মেলানকোলিয়া, অ্যাগনাস ক্যাকটাসের প্রথম যে জিনিসটা আমাদের খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সেক্সুয়াল মেলানকোলিয়া, অ্যাপ্যাথি অ্যাবাউট দ্য সেক্সুয়াল ইন্টারকোর্স, হোয়াট এভার সেক্সুয়াল ইন্টারকোর্স সম্পর্কে তার কোনো রকম কোনো ইচ্ছা বা আকাঙ্ক্ষা কোনো কিছুই নেই। অ্যান্ড অ্যানাদার ইম্পর্টেন্ট সিমটমস ফর আওয়ার অ্যাগনাস ক্যাকটাস ইজ ইয়েলোইশ ডিসচার্জ ফ্রম দ্য ইউরেথ্রা। এই ইয়েলোইশ ডিসচার্জ ফ্রম দ্য ইউরেথ্রা আমাদেরকে কি ইম্পর্টেন্ট একটা জিনিস খেয়াল করায়, সেটা হচ্ছে কি দ্য পেশেন্ট মে বি সাফারিং ফ্রম সাম ইনফেক্টেড ডিজিজ অফ আওয়ার গোনাডস। তার সাথে সাথে কি থাকছে ল্যাক অফ ইরেকশন, নো ইরেকশন অর ল্যাক অফ ইরেকশন,
পার্টস কোল্ডস, দেখা যাচ্ছে যে তার মধ্যে পেনিসের মধ্যে কোনো রকম ইরেকশন ঠিকঠাক থাকছে না, হ্যাঁ, পেনিস একদম রিল্যাক্সড হয়ে থাকছে, এক্সাইটমেন্ট করার পরেও কোনো রকম আসছে না। সো তার সাথে সাথে কী করছে যে না, যদিও ইন্টারকোর্স হয় সেক্ষেত্রে কী হচ্ছে, কোনো রকম কোনো ইমিশন হচ্ছে না। আমরা প্রথমেই বলেছিলাম যে ইজাকুলেটরি ডিফেক্ট, সো ভেরি ভেরি গুড মেডিসিনস, অ্যাগনাস ক্যাকটাস ইজ ভেরি গুড মেডিসিনস ফর দ্যাট ইজাকুলেটরি ডিফেক্ট অর ল্যাক অফ ejaculation or without ejaculation and of intercourse. So next medicine very good also lycopodium. তো লাইকোপোডিয়াম পেশেন্টের সম্পর্কে আমরা সবাই জানবো কীরকম, যে লাইকোপোডিয়াম পেশেন্ট একই রকম টল স্লেন্ডার, হালকা পাতলা চেহারা, তো তার সাথে সাথে ভেরি ইন্টেলেকচুয়াল, ভেরি কিন মেন্টালিটি, ভেরি শার্প মেন্টালিটির পেশেন্ট, সমস্ত বিষয়ে সে খুবই দক্ষ, খুব ভালো, হ্যাঁ, একদম মেন্টালি বোল্ড একজন পেশেন্ট, যে কিনা তার সাথে সাথে আনুষঙ্গিক এর অনেকগুলো সিমটমস আমরা থাকে। দ্য মোস্ট অফ দ্য টাইম ইজ লাইকোপোডিয়াম সাফারিং ফ্রম আওয়ার ডাইজেস্টিভ ট্রাভেলস অলসো, অ্যান্ড তার সাথে সাথে কী থাকছে যে না ইরেকটাইল ডিফেক্ট, যেটাকে আমরা বলছি ইম্পোটেন্সি। সো ইম্পোটেন্সির ক্ষেত্রে লাইকোপোডিয়াম ইজ ভেরি গুড মেডিসিনস ফর দ্যাট, অ্যান্ড ইম্পোটেন্সি, ল্যাক অফ ইরেকশন, হ্যাঁ, ইরেকটাইল ডিসফাংশন আমরা যেটাকে বলছি, তার সাথে সাথে কী থাকছে যে না premature ejaculations and very good medicines for prostatic hypertrophy also, prostate gland বেড়ে যাচ্ছে, সেই ক্ষেত্রেও আমরা লাইকোপোডিয়ামকে ব্যবহার করতে পারি। অ্যান্ড নেক্সট মেডিসিনস আবার ক্যালাডিয়াম, ভেরি গুড মেডিসিনস। ক্যালাডিয়ামের ক্ষেত্রে যে ইম্পর্টেন্ট সিমটমস সেটা হচ্ছে আমরা দেখছি যে জেনিটাল এরিয়ার ক্ষেত্রে প্রচণ্ড ইচিং, প্রচণ্ড চুলকানি থাকছে পেশেন্টের জেনিটাল এরিয়া, প্রোরাইটাস অফ দ্য জেনিটাল ইয়ার্স, প্রোরাইটাস অফ দ্য বেলানাইটিস বলি আমরা, ইনফ্লামেশন অফ দ্য পেনিস অর ইনফ্লামেশন অফ দ্য গ্ল্যান্স পেনিস উইথ অল দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ইনফ্লামেশন। কী থাকছে যে না পেনিস এবং তার আনুষঙ্গিক যে অর্গ্যানসগুলো থাকছে সেগুলো কী হচ্ছে, ফুলে যাচ্ছে, পাফিট হয়ে যাচ্ছে, সোয়েলিং হয়ে যাচ্ছে, এবং তার সাথে সাথে কী হচ্ছে যে না একটা সোয়েটিং থাকছে, অ্যান্ড সোয়েটস ইজ ভেরি 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 সুইটেন্ট স্মেলিং। সো ক্যালাডিয়ামের মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড ভেরি ইম্পর্ট্যান্ট সিমটমস অফ ক্যালাডিয়াম, পেশেন্ট যখন ঘুমিয়ে থাকছে বা হালকা হালকা ঘুমে থাকছে তখন কী হচ্ছে, ঘুম ভেঙে যাওয়ার সময় তার কী হচ্ছে, পেনিস এক্সেসিভলি ইরেকশন হয়ে থাকছে, কিন্তু সে যেই জেগে উঠছে দেন আবার রিল্যাক্সড হয়ে যাচ্ছে। সো দ্যাট সিমটম ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার ক্যালাডিয়াম মেট। অ্যান্ড আওয়ার নেক্সট ইম্পর্টেন্ট মেডিসিনস, বেসিক্যালি দ্য মেডিসিনস ইজ ফর মেন্টাল ডেবিলিটি। কি কোন কোন মেডিসিনসগুলোর কথা আমরা বলবো, যেমন আমাদের নাক্স ভূমিকা, স্টাফিসেগ্রিয়া, নেট্রাম ইউরেটিকাম, লাইকোপোডিয়াম অ্যান্ড ফসফরিক অ্যাসিডস। অলরেডি আমি লাইকোপোডিয়াম ফসফরিক অ্যাসিডের সম্পর্কে বলেছি। সো নাও টক অ্যাবাউট আওয়ার নাক্স ভূমিকা। নাক্স ভূমিকা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট মেডিসিনস এবং খুব কমন মেডিসিনস, আমরা জেনারেলি সবাই এই মেডিসিনসটার সম্পর্কে জানি বা নাম শুনে থাকি। তো নাক্স ভূমিকা বেসিক্যালি আমরা কিছু ডাইজেস্টিভ ট্রাবলস বা ডাইজেস্টিভ ইরিটেবিলিটিসের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, কিন্তু এগুলো ছাড়াও নাক্স ভূমিকার যে মেইন সিমটমসগুলো, মেন্টাল সিমটমস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। কী সিমটম? First of all, Nax Bhumika patient is very 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 irritable. So very irritable, very bossy character, dictatorial mentality, তার মধ্যে সবসময় একটা স্টিডিটি থাকবে। অ্যান্ড আমরা নাক্স ভূমিকাকে বলি ওয়ার্কোহলিক, অ্যালকোহলিক অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ার্কোহলিক, সবসময় কাজ কাজ কাজ, কম্পিউটার নিয়ে ব্যস্ত, সারা দিনের পর দিন রাতের পর রাত জেগে জেগে কাজ করছে, সেডেন্টারি লাইফ লিড করছে, সারা রাত জেগে কাজ করছে, অ্যান্ড ফাস্ট ফুড, স্পাইসি ফুডস এগুলোর প্রতি সে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, এগুলো খাবার খাচ্ছে। তার সাথে সাথে ইরিটেবিলিটি, ডিক্টেটোরিয়াল মেন্টালিটি, অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, ব্যাড এফেক্ট ফ্রম দ্য এক্সেসিভ ইউজ অফ সেক্সুয়াল ইন্টারকোর্স অর এক্সেসিভ সেক্সুয়াল ম্যাটার্স, সেক্সুয়াল ডুইলিংস। তো নাক্স ভূমিকা সেখানে ভেরি গুড মেডিসিনস। উই নো অল অ্যাবাউট নাক্স ভূমিকা দ্যাট M3, দ্যাট ইজ আওয়ার মদ বা অ্যাডিকশন ড্রাগ, মাদক। Second one is mental irritability, and third one is masturbation. Nax Bhumika is very 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 well known medicines for excessive masturbation. তো সেইখান থেকে এই সমস্তগুলোর পরের থেকে কি হচ্ছে, একটা পেশেন্টের মধ্যে যে না ইনফার্টিলিটি বা বন্ধাত্ব তৈরি হচ্ছে। ইন দ্যাট কেস উই উইল প্রেসক্রাইব আওয়ার গ্রেটেস্ট মেডিসিনস Nax Bhumika. And another one is very 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 mental symptoms and very good medicines, our Staphysaegria. Staphysaegria medicines is very depressed, sad, rebellious mentality. So that is rebellious, সবসময় প্রতিবাদী, কোনো কিছু হলেই তার মধ্যে একটা প্রতিবাদী চিন্তা ভাবনা। যদিও সে এখন ডিপ্রেসড, কিন্তু
আগে তার মধ্যে এই জিনিসগুলো ছিল না, কিন্তু এখন সে এরকম হয়ে যাচ্ছে। কেন? তার সাথে সাথে কি থাকবে, এইরকম ইরিটেবল মেন্টালিটি বা ডিপ্রেসড বা স্যাড রিবেলিয়াস মেন্টালিটির সাথে সাথে আরেকটা জিনিস যেটা স্ট্র্যাপিসেগ্রিয়ার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, কনস্ট্যান্টলি থিঙ্কিং অর কনস্ট্যান্টলি ড্রেলস অ্যাবাউট দ্য সেক্সুয়াল ম্যাটার্স। সো ভেরি ইম্পর্ট্যান্ট সিমটম। সব সময় তার সেক্স 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 এবং সেক্স নিয়ে সমস্ত কিছু সব টাইমটাতে ভাবছে। তো ভেরি ইম্পর্ট্যান্ট সিমটমস ফর আওয়ার স্ট্র্যাপিসেগ্রিয়া। তার সাথে সাথে কি থাকছে, যে সেক্সুয়াল সেলফ অ্যাবিউজ, দিনের পর দিন ধরে যেমন সে মনে মনে কল্পনা করছে বা মনে মনে ভাবছে সেক্সুয়াল থিঙ্কিং, তার সাথে সাথে কি অ্যাবিউজ থাকছে, মাস্টারবেশন থাকছে, ওকে, বা এক্সেস ইউজ অফ সেক্সুয়াল অর্গানস সেটা থাকছে। তার সাথে সাথে স্পার্মাটোরিয়া থাকছে। অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট সিমটম ডিসনিয়া আফটার কয়শন, মানে সেক্সুয়াল ইন্টারকোর্সের পরে তার মধ্যে কি হচ্ছে, ডিসনিয়া, ঘুমের প্রবলেম তৈরি হচ্ছে। সো দ্যাট ভেরি ইম্পর্টেন্ট সিমটমস ফর আওয়ার স্ট্র্যাপিসেগ্রিয়া পেশেন্টস। And the most important medicines we all know about that, Natrum muriaticum, that is common salt or well known medicine, very frequently used for our many conditions. So this is the greatest medicines for psychological effect. So the basic thing or causative factor of our Natrum mur, that mainly all the complaints or all the ill effects from psychical cause কি থেকে হতে পারে, যে না অ্যাঙ্গার, সাপ্রেশন অফ অ্যাঙ্গার্স, সাপ্রেশন অফ গ্রিফ অন সাপ্রেশন অফ ফ্রাইট, সেটা লং টাইম ধরে সাপ্রেশন, বা অ্যান্ড কী হচ্ছে যে সাপ্রেশন অফ সেক্সুয়াল থিংস অলসো, সমস্তগুলো এই যে এটা কী হচ্ছে অনেক দিন ধরে সাপ্রেশন হয়ে থাকার ফলে, চেপে থাকার ফলে, বা টেন্সড থাকার ফলে, বা অ্যাঙ্গার থাকার ফলে, রাগী থাকার ফলে তার মধ্যে আজকে এই কন্ডিশনটা তৈরি হচ্ছে, এতটাই ইরিটেবল হয়ে যাচ্ছে, এতটাই রেগে যাচ্ছে যে তার অপর পার্টনার্স বা সেক্সুয়াল পার্টনার্স বা ফিমেল পার্টনার্স যখন তাকে সেক্সুয়াল ইন্টারকোর্সের জন্য কনসোল করছে, সে তখন রেগে যাচ্ছে, রেগে থাকছে, এবং যখনই কনসোল করছে তখন আরও বেশি অত্যাধিক পরিমাণে রেগে যাচ্ছে। সো দ্যাট মেন্টাল সিমটম ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার Natrum muriaticum, দ্য পেশেন্ট ইজ ভেরি ইরিটেবল। তার সাথে সাথে কি থাকছে, যে ইজিলি ইমিশন, অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট সিমটম ইজিলি ইমিশন ইভেন আফটার সেক্সুয়াল কোয়েশন। তার সাথে সাথে কি থাকছে, ইম্পোটেন্সি। সো এই মেডিসিনসগুলো আমাদের খুব ফ্রিকুয়েন্টলি ইউজ হয়। হোমিওপ্যাথিক বেস্ট মেডিসিনসের কথা আমি বললাম, এই মেডিসিনগুলো আমরা খুব কমনলি ব্যবহার করে থাকি উইথ ভেরি 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 গুড রেজাল্টস। সো সমস্ত বিষয়গুলোকে যদি আমরা খুব কশাসলি খেয়াল রাখি, সো আওয়ার ইনফার্টিলিটি অর বেসিক্যালি দ্য মেল ইনফার্টিলিটি, দ্য প্রবলেমস উইল বি সলভড ভেরি ইজিলি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংকস টু অল।